তুমি হিন্দু ধর্মকে আঘাত করতে আসছো কেন? তুমি হিন্দু ধর্মকে আঘাত করতে আসছো কারণ তুমি চাইছো ভারতবর্ষের যে হিন্দু সমাজ, সেই সমাজটা আরো বেশি ডিমোরালাইজড হয়ে যায়। অত সহজ নয়। এই রাহুল গান্ধী তো পরশুদিনের একটা ছোট্ট আইন রাজনীতিবিদ, ও কি বলল তাতে হিন্দু ধর্মের কিচ্ছু যায় আসে না, কিন্তু হিন্দুরা তাতে আরো বেশি সংঘবদ্ধ হবে ওর এই অন্যায়ের বিরুদ্ধে। এবার তো সৌদি আরবের লোকেরা আমাদের ভিডিও দেখবে যে আমরা যা অনেকদিন আগে ত্যাগ করলাম, এবার সেখানে বাংলার কিছু লোক গ্রহণ করেছে। হিন্দু ধর্মের সবচেয়ে বড় বিরোধী বামপন্থীরা দেখবে হিন্দু ধর্মের যা যা খুব গরিমার বিষয়, গর্বের বিষয়, তারা তাকে আঘাত করে। खेला हो शुरू हुआ ना, खेल तो बहुत सा खेल है सर। चू कित कित भी खेल है, चू कित कित में चू धरा 400 में कित 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 कितना हुआ। এখন জানি না উনি দাদুতে পরিণত হয়েছেন, হয়তো সেই জন্য আজকাল সবাইকে নাতি ঠাউরাচ্ছেন। আমার কথা হচ্ছে যে কংগ্রেস বহু চেষ্টা করে পরপর 3 বারের চেষ্টায় সাফল্যের সঙ্গে 99টা আসন পেয়েছে। 100-র মধ্যে 99 নয়, 543-এর মধ্যে 99টা আসন। এবং সেটা দেখে এমন লাফালাফি শুরু হয়েছে, মনে হচ্ছে এটাই ওদের পরমার্থ লাভ হয়ে গেছে, জীবনে আর ক্ষমতায় আসতে হবে না। ঠিক আছে, আমি সেটা একই, কোনো আপত্তি নেই আমাদের। তুমি 99টা পেয়েছো, লাফালাফি করছো, করো, ক্ষমতায় আসতে হবে না। ক্ষমতায় বিজেপি আছে, আগামী দিনে বিজেপি থাকবে। টেম্পোরারি সেটব্যাক সবসময় হতে পারে, সিট আসন কমতে পারে, বাড়তে পারে, কিন্তু বিজেপি ক্ষমতায় আছে, আগামী দিনে তাই থাকবে। এদের দ্বারা সম্ভব নয়। আসলে একটা কথা বলি, রাহুল গান্ধী তো রাজনৈতিক পরিপক্কতা এখনো অর্জন করতে পারেননি। তিনি এখনো রাজনৈতিক পরিপক্কতা অর্জন করতে অনেক দেরি আছে। একটা জিনিস তার বোঝার দরকার, এটা হচ্ছে ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ দেশ। আবার এটাও ঠিক, ভারতবর্ষে 80% মানুষ হিন্দু। যে হিন্দুত্বের ভাবনাকে সবচেয়ে বেশি পদদলিত করেছে তার দল ভারতের জাতীয় কংগ্রেস। কত উদাহরণ দেব যে আমাদের এখানকার হিন্দুত্বের ভাবনাকে সবচেয়ে বেশি পদদলিত ওরাই করেছে। ওরা বলে না যে সংবিধান নাকি কংগ্রেসের সবচেয়ে বড় অবদান। সংবিধান একা কংগ্রেসের অবদান নয়, অনেকে সংবিধান সভার সদস্য ছিলেন, কিন্তু সেই কংগ্রেস সংবিধান মেনেছে। তাহলে আমি তো প্রশ্ন করব কংগ্রেসের লোকেদের যে এই সংবিধানেই বলা আছে ইউনিফর্ম সিভিল কোড চালু করতে হবে, অভিন্ন দেওয়ানি বিধি। কংগ্রেস কি করেছে আজ অব্দি? কিচ্ছু তো করেনি। এই সংবিধানে বলা আছে যে গরু এবং অন্যান্য যে সমস্ত দুগ্ধবতী প্রাণী, তাদের রক্ষা করার বন্দোবস্ত করতে হবে। গোহত্যা নিষিদ্ধ করেছে কংগ্রেস? কিচ্ছু করেনি, নাথিং। আর সবচেয়ে বড় কথা, ওদেরই নেতা তার নিজের এই সংখ্যালঘু তোষণের জন্যে, আমি রাজীব গান্ধীর কথা বলছি, তিনি মুসলিম উইমেন্স বিল আনেননি। যখন কোর্ট বারবার বলছে মুসলিম এই যে ইনস্ট্যান্ট 3 তালাক সেটা বেআইনি, সুপ্রিম কোর্ট বলেছিল, এবং শাহবানু মামলায় শাহবানুকে পক্ষে রায় দিল যে তিনি খরপোশ পাবেন, ইনস্ট্যান্ট ট্রিপল তালাকটা বেআইনি। রাজীব গান্ধী কি করেছিলেন? তিনি মুসলিম উইমেন্স বিল এনে ওই দলের যারা কট্টরপন্থী তাদের কাছে কেন সারেন্ডার করেছিলেন? ওই রাহুল গান্ধীর মুখে এই ধরনের কথাবার্তাগুলো মানায় উনি জানেন। আর সবচেয়ে বড় কথা, উনি এটাও জানেন না যে তার দল এই দেশটাকে যখন শাসন করেছে, তার দলের তারই আত্মীয়, তারই ঠাকুমার বাবা জওহরলাল নেহরু, সেই জওহরলাল নেহরু আমলে কি হয়েছিল? চীনে 40,000 বর্গ কিলোমিটার এলাকা এখনো চীন দখল করে রেখেছে। ভারতের লাদাখের এলাকা চীন দখল করে রেখেছে 1962 সালের যুদ্ধে। জম্মু ও কাশ্মীরে যখন ভারতীয় সেনাবাহিনী জেতার কাছে পৌঁছে গেছে, যুদ্ধবিরতি কে করেছিল? লর্ড মাউন্টব্যাটেনের কথায় কে করেছিল? এখনো 1/3 বেশি অংশ পাকিস্তানের অধীনে কেন রয়ে গেল? তার জন্য কে দায়ী? জওহরলাল নেহরু দায়ী। এগুলো একটু ইতিহাসটা পড়ে আসুন। আর সবচেয়ে বড় কথা, উনি হিন্দুত্বের কি বোঝেন? উনি হঠাৎ করে একসময় নিজেকে হিন্দু প্রচার করার জন্য নিজের কি গোত্র আছে সেটাও বলে দিলেন, মন্দিরে যাওয়া শুরু করলেন। মানুষ অ্যাকসেপ্ট করেনি। ফলে এখনো রাহুল গান্ধীকে বহু রাস্তা হাঁটতে হবে। অনেকে তার ভাষণ দেখে একেবারে যেন হয়ে গেছে, নাকি বিশাল এক নেতার আবির্ভাব ঘটেছে। আমি বলি 15টা দিন ওয়েট করুন, এটা শেষ হলে উনি আবার বিদেশ চলে যাবেন, আবার বিদেশে গিয়ে বিশ্রাম নিতে যাবেন। ফলে উনি মাঝে মাঝে বিশ্রাম নিতে যান, ওনার কথাবার্তার কোনো চিরিছাপ নেই, উনি ঠিকঠাক পড়াশুনো করেন না। ফলে এইরকম একজন ব্যক্তি যদি আসেন, ভালো কথা, তো অসুবিধা নেই, উনি আরো করে যান। সাধারণ মানুষ বুঝতে পারছে যে কোন দলকে তারা কিছুটা বেশি হলে ভোট দিয়েছে।
তাদের নাকি 8,500 টাকা দেওয়ার কথা, সব ফর্ম ফিল আপ করিয়েছিল। কোথায়? লোকে হামলা করছে কেন? 1 লক্ষ টাকার জন্য ফর্ম ফিল আপ করিয়েছিল, লোকে হামলা করছে। ফর্ম ফিল আপ করিয়েছিল কেন? অনেক বাকি আছে এদের। হঠাৎ করে 53 না 54 থেকে 99, 53 থেকে 99 হয়ে ভেবেছে বোধহয় 100-তে 99 পেয়েছে। আরে 100-তে 99 নয় রে বাবা, ওটা 543-এ 99। ভেবে দেখো কত পেয়েছে, তারপর হইচইগুলো করবে। প্রশ্ন হচ্ছে প্রধানমন্ত্রী স্বয়ং বলছেন যে বিষয়টি অত্যন্ত গুরুতর, পুরো হিন্দু সমাজকে হিংস্র বলা এটা গুরুতর বিষয়। কি বলবো? একটা কথা বলি, সেটা হচ্ছে হিন্দু টেরর। এই শব্দটা কিন্তু কংগ্রেসের একজন নেতা প্রথম চালু করেছিলেন, তার নাম সুশীল কুমার সিন্ধে। তিনি ভারতের যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, এই হিন্দু টেরর শব্দটা তিনি কিন্তু তৈরি করেছিলেন। এই সুশীল কুমার সিন্ধে এবং পি চিদাম্বরম যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তখন অনেক মানে কি বলবো, সাধু বা সাধ্বী, তাদের বিরুদ্ধে মামলা করা হয়। সাধ্বী প্রজ্ঞা তাদের একজন, এবং তাকে ভয়ঙ্কর টর্চার করা হয়েছিল জেলের মধ্যে। এটা কেউ ভুলে যায়নি। ফলে হিন্দু ধর্মকে এই কংগ্রেস দল, বিশেষত এই গান্ধী পরিবার, তারা বারবার আঘাত করেছে। তার কারণ তারা হিন্দু ধর্মের যে মহত্ব কিচ্ছু বোঝে না, মানেও না। কারণ তারা নিজেদের মনে করে একদম সব ধর্মের নাকি মিলন। তো ভালো কথা, তো তোমাদের মধ্যে যদি পার্সি হিন্দু ধর্মের মিশ্রণ হয়ে থাকে, আমাদের কোথাও কোনো আপত্তি নেই, তুমি সেসব নিয়ে প্রচার করো। তুমি হিন্দু ধর্মকে আঘাত করতে আসছো কেন? তুমি হিন্দু ধর্মকে আঘাত করতে আসছো কারণ তুমি চাইছো ভারতবর্ষের যে হিন্দু সমাজ, সেই সমাজটা আরো বেশি ডিমোরালাইজড হয়ে যাক। অত সহজ নয়। হিন্দুরা মোটেই ডিমোরালাইজড হবে না, আরো বেশি ঐক্যবদ্ধ হচ্ছে। তার আরো বেশি দাঁতে দাঁত চেপে হিন্দু ধর্মের যে মহত্ব, তার যে গরিমা, এটা রক্ষার জন্য লড়াই করবে। এই রাহুল গান্ধী তো পরশু দিনের একটা ছোট্ট আইন রাজনীতিবিদ, ও কি বলল তাতে হিন্দু ধর্মের কিচ্ছু যায় আসে না, কিন্তু হিন্দুরা তাতে আরো বেশি সংঘবদ্ধ হবে ওর এই অন্যায়ের বিরুদ্ধে। বারবার দাদা আমরা দেখছি হিন্দু ধর্ম নিয়ে বিভিন্ন মন্তব্য উঠে আসছে, আর সবাই এত সাহস পেয়ে যাচ্ছে কি করে। হিন্দুদের মধ্যে একতা নেই কেন? হিন্দুদের মধ্যে একতা নেই, এটা দুর্ভাগ্যজনক হলেও সত্যি। এই কথাটা তোমার আমার গ্রহণ করতে কোনো আপত্তি নেই। ঠিক, আমাদের মধ্যে একতার অভাব আছে। আমাদের মধ্যে যদি একতা থাকতো, তাহলে ভারতবর্ষের ইতিহাস অন্যরকম হতো। এখানে তো হিন্দু রাজা ছিলেন সমুদ্রগুপ্ত। আজকে যা অখণ্ড ভারত আমরা যেটাকে বলি, একসময়ে স্বাধীনতার আগের ভারত, তার একটা বিস্তীর্ণ অংশে তাঁরই তো রাজত্ব ছিল। সেই হিন্দু রাজা এত বড় একজন রাজা ছিলেন, সম্রাট। সেখান থেকে টুকরো টুকরো যখন ছোট ছোট রাজা পরিণত হলো, নিজেদের মধ্যে লড়াই কেন হয়েছিল? এটাও ঠিক, ইতিহাস বলে যে আমাদের নিজেদের ত্রুটি আছে, কিন্তু আবার এটাও ঠিক সাম্প্রতিককালে একটা ঐক্যবদ্ধ হিন্দুত্বের ভাবনা তৈরি হয়েছে। এই ধর্মের যে উদারতা, এর যে গরিমা, এটা নিয়ে মানুষের মধ্যে চেতনা বৃদ্ধি হচ্ছে, চেষ্টা চলছে। কারণ হিন্দু ধর্ম এমন একটা ধর্ম যে নিজেকে প্রয়োজনে বদলাতে পারে, একটা উদার ধর্ম, সে নিজেকে রিফর্ম করতে পারে। একজন হিন্দু হয়ে সে ঈশ্বরে বিশ্বাসী হতে পারে, অবিশ্বাসীও হতে পারে। একজন হিন্দু সে পুজো করতে পারে, নাও করতে পারে, সে মন্দিরে যেতে পারে, নাও করতে পারে। হিন্দু ধর্ম সেই কারণেই এত মহান ধর্ম। এই যে ধর্মের কোনো প্রচারক সেই অর্থে আমরা পাই না। বহু অনাদি অনন্ত কাল থেকে একটা জীবনধারা আস্তে আস্তে ধর্মে রূপান্তরিত হয়েছে। সেই ধর্মকে ছোট যারা করে তারাই ছোট। রাহুল গান্ধী নেহাতি ক্ষুদ্র ব্যক্তি হিন্দু ধর্মের এই বিশালতার কাছে। এই সমুদ্রের মতো হিন্দু ধর্ম, তার কাছে রাহুল গান্ধী কি? আর এইটা কথা বলি যে তার লোকেরা মূলত একটু বামেদের এই হিন্দু ধর্ম সম্পর্কে তারা গ্রহণ করে। হিন্দু ধর্মের সবচেয়ে বড় বিরোধী বামপন্থীরা। দেখবে হিন্দু ধর্মের যা যা খুব মানে গরিমার বিষয়, গর্বের বিষয়, তারা তাকে আঘাত করে। আমার মনে আছে সমুদ্রগুপ্তকে ঠাট্টা ইয়ার্কি করে একজন বামপন্থী, তিনি একটা থিয়েটার করেছিলেন সূর্য শিকার নামে, এবং সেই বামপন্থী মানে বামপন্থী হিসেবে নিজেকে খুব প্রচার করতেন। তিনি আবার বম্বেতে গেলে একজন অন্যরকম মানে অ্যাক্টর হয়ে যেতেন। যাই হোক, আর নাম করে সময় নষ্ট করে লাভ নেই, সকলেই চেনে ওনাকে, উৎপল দত্ত। তো সেই উৎপল দত্ত তার একটা লেখা লিখেছিলেন সূর্য শিকার। একজন প্রশ্ন করেছিল, আপনি যে এখানে সমুদ্রগুপ্তকে এত ছোট করে দেখিয়েছেন, আপনি কোত্থেকে পেলেন এগুলো? আমার লজিক তাই বলে। আসলে হিন্দু ধর্মের একটা গরিমা কিন্তু তৈরি হচ্ছে সমুদ্রগুপ্তকে কেন্দ্র করে। একজন হিন্দু রাজা এত বড় সাম্রাজ্য করেছিলেন,
তাকে ছোট করতে হবে, এটাই হচ্ছে বামপন্থীদের কাজ। বামপন্থীরা হিন্দুদের যা কিছু তাকে ছোট করে। হিন্দুরা নাকি সবসময় হিন্দুদের মধ্যে জাতিভেদ খুঁজে পায়, অন্য কিছু পায় না। অথচ এই জাতিভেদ প্রথা দূর করতে হিন্দু ধর্মের মধ্যেই যে একটা সংস্কার আন্দোলন হয়েছে সেগুলোকে খুঁজে পায় না। ফলে কংগ্রেস, বাম সবাই কিন্তু এরা বেসিক্যালি সনাতন ভারতবর্ষের ভাবনা ঐতিহ্যের বিরোধী। রাহুল গান্ধী তাদেরই সঙ্গে নিয়ে চলেন, বামপন্থীদের সঙ্গে নিয়ে চলেন। নতুন আর কথা কি, উনি তো হিন্দুদের এরকম অসম্মান করবেন। পশ্চিমবঙ্গে মুসলিম রাষ্ট্রের শাসন চালু হয়ে গেছে। সব থেকে বড় সমস্যার বিষয় হলো এখানে মুসলিম রাষ্ট্রের নিয়ম চালু হয়ে গেছে। পশ্চিমবঙ্গে হিন্দুরা জয় শ্রীরাম বলতে পারেন না, সরস্বতী পুজো করতে পারেন না, বলছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সত্যি কি তাই? এখন সৌমিত্র খাঁ তো ওনার ভাষণটা ভাইরাল হয়েছে, উনি একটা ভাষণ দিয়েছেন লোকসভায় এবং সেটা নিয়ে প্রচুর চর্চা হচ্ছে। আমি একটা কথা বলি, আমি এটা আমার মতো করে বলি, এটা ঠিকই। সরস্বতী পুজো করতে গিয়ে স্কুলের ছাত্রী মার খেয়েছে, মানুষ তো দেখেছে টেলিভিশনের পর্দায়, এবং সেটা হয়েছে হাওড়ার উলুবেড়িয়ায়। পুজো বন্ধ করে দেওয়া হয়েছিল, পুজো করতে গিয়েছিল তো মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল, এটা সবাই দেখেছে। এখানে অনেক জায়গায় এই ধরনের অভিযোগ বারবার আসছে। সরকারের পক্ষ থেকে একবার বিসর্জন বন্ধ করে দেওয়া হয়েছিল অন্য একটি ধর্মের উৎসবের জন্য, কোর্ট বাতিল করলো যে সব ধর্ম একসঙ্গেই চলতে পারে, সরকারের কাজ হচ্ছে সেগুলোকে ঠিকমতো প্রোটেকশন দেওয়া। অর্থাৎ সরকার বা শাসক দল এই কাজগুলো করে চলেছে। এখানে দাঙ্গাতে প্রত্যক্ষভাবে যুক্ত একটা লোককে লোকসভা নির্বাচনে দাঁড় করানো হয়, শাসক দল সেই কাণ্ডটি করেছে। এখানে রাজ্যসভায় এমন লোককে দাঁড় করানো হয় যে সিমির অন্যতম একজন কর্তা ব্যক্তি ছিল। ফলে একদম প্রকাশ্যে এরা কিন্তু মাইনরিটি ফান্ডামেন্টালিজমকে প্যাট্রোনাইজ করে এই পশ্চিমবঙ্গের শাসক দল। হিন্দুরা নিরাপদ এখানে, আমি জানি না, হিন্দুরাই বলুন তারা নিরাপদ কিনা, কিন্তু এটা তো ঠিক যে ওদেরই একজন এমএলএ বলেছেন যে মুসলিম রাষ্ট্রে এসব হয়। আরে পশ্চিমবাংলা মুসলিম রাষ্ট্র, ভারতবর্ষ তো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, মুসলিম রাষ্ট্রে এসব হয় বলে এখানে হয় এগুলো? মুসলিম রাষ্ট্র নিজেকে বদলাচ্ছে ভালো করে, ওই বিধায়ককে তুমি গিয়ে একটু বলো একটু পড়াশোনা করুন আপনি। সৌদি আরবের মতো দেশ বদলাচ্ছে, সেখানে মেয়েদের প্রচুর অধিকার তুলে দেওয়া হয়েছে। এবার তো সৌদি আরবের লোকেরা আমাদের ভিডিও দেখবে যে আমরা যা অনেকদিন আগে ত্যাগ করলাম এবার সেখানে বাংলার কিছু লোক গ্রহণ করেছে, খুব ভালো কথা। এমনিতে গোটা দেশে গোটা পৃথিবীতে আমাদের নিয়ে লোকে ঠাট্টাই আর কি করবে, ঠাট্টা করার আর একটা ইস্যু পাওয়া গেল, পশ্চিমবঙ্গকে নিয়ে ঠাট্টা হবে। আর এরা তাতে কিচ্ছু মনেও করে না, কারণ এরা মনে করে যে এই কুয়োর মধ্যে আছি ওটাই আমি ব্যাং, আমি কুয়োর মধ্যে আছি, কুয়োটাই আমার পৃথিবী, আমার 1000 টাকা দিলাম ভোট পেলাম ব্যাস ওই চলবে, শিল্পায়নের দরকার নেই, উন্নত জীবনের দরকার নেই, কিচ্ছু দরকার নেই। এটাই পশ্চিমবঙ্গে এটাই চলবে, কিছু করার নেই যতদিন না এরা ক্ষমতা থেকে সরে যাচ্ছে। দাদা আপনার কথা সূত্র ধরেই বলবো, এই যে ইসলামিক রাষ্ট্র গঠনের বা ইসলামিক রাষ্ট্র এই কথা যার মুখে উঠে এসেছিল সেই চোপড়ার বিধায়ক হামিদুল রহমান, তিনি তাকে দেখা গেল যে আজকে বিধানসভা থেকে কার্যত পালিয়ে গেলেন, ট্যাক্সি করে চলে গেলেন হামিদুল। আজকেও তিনি বলছেন ওই মহিলা অন্যায় করেছেন, কি বলবেন? আসলে এর মাইন্ডসেটটাই এরকম, তো এর তো মাইন্ডসেট এরকম, তা নইলে কি করে মুসলিম রাষ্ট্র শব্দটা আসে? কারণ এখানে কোনো ফৌজদারি আইন হিন্দু মুসলিমের জন্য আলাদা নয়, আমাদের এখানে পার্থক্য কিছুটা দেওয়ানি আইনে পার্থক্য আছে, সেটাকে অখণ্ড আইনের চেষ্টা চলছে, অনেক রাজ্যে চালু হয়েছে। দেওয়ানি আইন ফৌজদারি সকলের জন্য এক, কিন্তু খুনের সাজা একজন হিন্দুর যদি ফাঁসি হয় একজন মুসলিমের ফাঁসি হতে পারে, একজন মানে খ্রিস্টিয়ানেরও ফাঁসি হতে পারে, বা যাবজ্জীবন জেল হতে পারে, সেক্ষেত্রে হিন্দু মুসলিম বাঁচা হয় না। এখানে হিন্দু রাষ্ট্র মুসলিম রাষ্ট্র কথাটাই আসে না। ও কথাটা এলো কেন? কারণ তার মনের মধ্যে রয়েছে। আর সবচেয়ে বড় কথা, কোনো পার্টিকুলার ধর্মের আইন দিয়ে সেই ধর্মের মানুষ ভারতে শাসিত হয় না, ভারতের মানুষ শাসিত হয় এদেশের আইনে। আমাদের ইন্ডিয়ান পেনাল কোড যেটা ভারতীয় ন্যায় সংহিতা হয়েছে সেই অনুযায়ী শাসিত হবে। উনি এগুলোই বোঝেন না। উনি এগুলো যদি না বোঝেন একটু পড়ে টড়ে নিন। মুশকিল হচ্ছে এদের তো মাইন্ডসেটেই। কুচবিহারে একজন মহিলা আত্মহত্যা করলো, যে পঞ্চায়েত মেম্বার মেরেছিল, তার হাজবেন্ড বলছে আরে পালিয়ে গিয়েছিল, মেয়েরা না হয় 2-4টে চটথাপ্পড় দিয়েছে, আর কি হয়েছে, সেও বলতে ঠিকই আছে। এই মাইন্ডসেটটা বদলানো যাচ্ছে না। আসলে সমস্যা কি, যে এরা তো ধরে নিয়েছে যে আমি জেতাচ্ছি দলকে, এবার দল আমি যা খুশি করবো তাই আমাকে সাপোর্ট করবে। 1 লক্ষ ভোট আমি এখানে তৃণমূলকে লিড করিয়ে দিই, ও তো সগর্বে বলেছে, অর্থাৎ তাই লাইসেন্স পেয়ে গেছে, যা খুশি তাই করে। কি বলবো? একটা প্রশ্ন দাদা এক্ষেত্রে উঠে আসছে, আমরা দেখছি
কোচবিহার থেকে চোপড়া, একদম বাংলার এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেভাবে নারী নিগ্রহের ঘটনা আমাদের চোখের সামনে আসছে এই শাসক দলের শাসন আমলে, আমরা দেখছি অপর্ণা সেন, সুবোধ সরকার, শ্রীজাত, তথাকথিত সমাজের যারা বুদ্ধিজীবী বলে পরিচিত, সেই বুদ্ধিজীবীরা কোথায়? জ্বলন্ত মোমবাতি তারা কোথায় লুকিয়ে রেখেছেন? রাস্তাঘাটে কোনো প্রতিবাদ হচ্ছে না। তাহলে আপনি আম জনতা চিৎকার করছে কেন? না, একটা কথা হচ্ছে, কোচবিহারের মাথা ভাঙা থেকে চোপড়া নয়, সেটা আরো বেড়েছে। একদম সাম্প্রতিক আজকে যেটা ঘটেছে শ্যামনগরে, এদের একটা ভালো কাজ পেয়েছে, মহিলাকে ধরো বিবস্ত্র করো, ব্যাস। কোচবিহারেও বিবস্ত্র করে মেরেছে, শ্যামনগরেও সেই একই বিবস্ত্র করা, চোপড়াতেও এমন মার মেরেছে, মহিলাকে প্রায় আধা বিবস্ত্র করে ছেড়েছে। অর্থাৎ একেবারে দ্রৌপদীর বস্ত্রহরণ এখানে চলছে প্রত্যেক দিন। কিন্তু এরা বোঝে না যে গোটা কুরুবংশ নির্বংশ হয়ে গেছিল দ্রৌপদীর বস্ত্রহরণ করার ঘটনায়, নইলে মরতো না ওরা। সেদিন যে একের পর এক ভীম থেকে শুরু করে অর্জুন প্রত্যেকে প্রতিজ্ঞা করেছিল যে তোদের নির্বংশ না করে ছাড়বো না, এবার হয়তো মানুষ প্রতিজ্ঞা করছে যে এদের বংশ লোপাট না করে ছাড়বে না এই পশ্চিমবঙ্গের শাসক দলের। ফলে এরা জানে না যে শাশ্বত ভারতীয় ইতিহাসে, ভারতীয় পুরাণ ইতিহাস ধর্মগ্রন্থ একটু পড়ে দেখুক যে মহিলাদের যারা অসম্মান করেছে তারা ধ্বংস হয়ে যাবে। আমাদের শাস্ত্রীয় এটা বলে, কিন্তু ওই জন্য মহিলাদের এখানে মা বলা হয় কেন? রাস্তার একজন হয়তো বয়স্ক মহিলা পড়ে আছে, একটা অল্প বয়সী গিয়ে তাকে মা বলতে পারে, এটা পৃথিবীর কোনো দেশে নেই। মাদার বলা হয় না, এখন সবাইকে নাম ধরে ডাকা হয়। আমাদের এখানে বয়স্ক মহিলাকে তার নিজের ছেলে না, সেও মা বলে বলতে পারে কেন? কারণ মহিলাদের ওই জায়গায় বসানো হয়েছে। মহিলাদের যদি কোনো অসম্মান করা হয় সেটা কঠোরভাবে সেগুলো দমন করা হয়। আমাদের এখানে সমস্যাটা হচ্ছে যে ক্ষমতা তো অনেক কিছু বদলে ফেলে, ক্ষমতা অনেক কিছু বদলে ফেলছে, আর ক্ষমতার দিকে যারা আঙুল হাঁ করে তাকিয়ে থাকে যে সেখান থেকে কিছু পেলে তারপরে যা হয় কথা বলবো তোতা পাখির মতো, তারা চুপ করে বসে থাকবে। এইটা যদি হাতরাসে আগের যে ঘটনা ঘটেছিল, হাতরাসে যা ঘটেছে, স্ট্যাম্পেড হয়েছে, অত্যন্ত অন্যায়, সে নিয়ে তদন্ত হচ্ছে এবং শাস্তি হওয়া উচিত। এর আগে হাতরাসে একটা ঘটনা ঘটেছিল এবং ওখানকার যোগী আদিত্যনাথের সরকার সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছিল। দেখলে না তারপর কলকাতায় বুদ্ধিজীবীরা মোমবাতি হাতে বেরিয়ে পড়লো? আসলে এরা বুদ্ধিজীবী নয়, এরা হচ্ছে দুর্বুদ্ধিজীবী। আর যাদের নাম বললে তারা এমন কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি নয় যে তাদের নাম ধরে আমাকে কথা বলতে হবে। তারা একটা পেশা করে, আমিও একটা পেশার সঙ্গে যুক্ত। আর বুদ্ধিজীবী পৃথিবীর সব মানুষই বুদ্ধিজীবী। নেহাত যারা গবেট, তারা জড়বুদ্ধি, তারা ছাড়া সকলেই তো বুদ্ধি ভাঙিয়ে খায়। ওরা এক্সট্রা কি করে? অভিনয় করে। অভিনয় তার একটা পেশা করে, এটা কি হয়েছে? অভিনয়ের সঙ্গে আর যারা যা করে এইসব অভিনেতা অভিনেত্রীরা, ওগুলো বললে ভালো লাগবে তো বাইরে, ওসব ওগুলো তো আমি বলতেই যাচ্ছি না। সুতরাং ওদের আর কথা তোলার দরকার নেই, ওগুলো সব ফালতু লোকজন, ওদের এত কথা বলার কি আছে? ওরা একটা পেশা আছে, এ আছে। ওদের কেউ কেউ নাকি বিজেপিকে পছন্দ করে, না করতে করে না, আমরা ওদের পছন্দ করি না, মিটে গেল মামলা, যাও, ওদের কথা বলার দরকার নেই। পশ্চিমবঙ্গে একের পর এক গণপিটুনি, কি বলবেন? আসলে এই কারণ আছে, এটা একটা কি বলবো মাস হিস্টেরিয়া তৈরি হয়ে যায় মাঝে মাঝে। আমি মনে করি এটা কিন্তু দমন করা যায়। যেটা চোপড়ার ঘটনাটা আরো মারাত্মক, কারণ সেখানে শাসক দলে মদত থাকে এবং এরা লোকাল ক্রিমিনালস ব্যাকড বাই দ্য রুলিং পার্টি। কিন্তু এগুলো স্পোরেডিক ঘটনা ঘটে যায় এবং হঠাৎ করে কিছু মানুষ খেপে যায়, উত্তেজিত হয়ে যায়, এগুলোকে কিন্তু আটকানো যায়। এগুলোকে আটকাতে গেলে পুলিশকে কঠোর ব্যবস্থা নিতে হবে, প্রচার করতে হবে, টেলিভিশনে, তোমাদের মতো এই সমস্ত ইউটিউব চ্যানেলে, সংবাদ মাধ্যমে, রেডিওতে বলতে হবে এটা অন্যায়, এটা করবেন না, নিজের হাতে আইন তুলে নেবেন না, আইন তুলে নিলে ওটা অপরাধ, আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি এটা প্রচার হয় তাহলে আলটিমেটলি এটা কিন্তু বন্ধ হবে। আসলে পুলিশের প্রতি আস্থা কোথাও একটা চলে যাচ্ছে। পুলিশ তো এখানে চোর ধরে না, পুলিশ করে কি, শাসক দল বললে বিরোধীদের নেতাদের ধরে তার নামে গাঁজার মামলা দেয়। পুলিশের এই কাজ হলে আর কি হবে? এখানে বিরোধী দল করতে গেলে তার ঘর সংসার তছনছ হয়ে যায়, মারধর করা হয়, মেয়েদের গায়ে হাত দেওয়া হয়, পেটানো হয়। অনেকেই ভেবে নেয় যে পেটানোটাই বোধহয় এখানে নিয়ম। এগুলো থেকে বেরোতে হবে, না বেরোলে কিন্তু আমরা একেবারে একটা কি বলবো মাৎসন্যায়ের অবস্থায় চলে যেতে পারি। পশ্চিমবাংলা সেই অবস্থা পৌঁছে গেছে। দাদা, আমরা দেখলাম, আপনার কথা সূত্র ধরেই বলবো, যেভাবে মানুষ অসহিষ্ণু হয়ে পড়ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি দাবি করছেন রাজ্যের থেকে কেড়ে নেওয়া হোক পুলিশ, বাংলায় 355 ধারা চাইছেন তিনি, কি বলবেন? না, সংবিধানে যত কটা কঠোর ধারা রয়েছে সেগুলো সবকটাই সরকারের বিরুদ্ধে প্রয়োগ করা উচিত, এই পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে। কারণ এরা শাসন ব্যবস্থাটাই চালাতে জানে না, শাসন ব্যবস্থাটাই চালাতে জানে না। এরা ভেবেছে যে নির্বাচনে জিতে যে যা খুশি তাই করবো। ফলে একটা মিটিং হচ্ছে, সেখানে মন্ত্রী আছেন, সেখানে সেক্রেটারি আছেন, সেখানে
ওটা সরাসরি মানে ইয়ে রয়েছে, সাংবাদিকতা রয়েছে, সেখানে মুখ্যমন্ত্রী এক মন্ত্রীকে বলেছেন যে তুই ওটা সল্টলেকে লোক বসাস কেন, টাকা তুলিস কেন, কারণ সবার সামনে মন্ত্রী প্রমাণিত হয়ে গেল ও সরকারি সম্পত্তি দখল করে লোক বসায় টাকা তোলে, সেই মন্ত্রী তারপর দাঁত বার করে বাড়ি চলে গেল। আমি হলে তো সঙ্গে সঙ্গে পদত্যাগ করে বাড়ি যেতে হবে। পিকুলিয়ার সিস্টেম চলছে, তুমি সাধারণ ব্যবস্থা দিয়ে ওটাকে প্রমাণ মানে ব্যাখ্যা করতে পারবে না। এখানে মুখ্যমন্ত্রী বলছেন কাউন্সিলররা লোক বসাচ্ছে, এত লোক ভালো নয়, এত লোক মানে সেখান থেকে টাকা তোলা হচ্ছে। উনি নিজেই তো স্বীকার করছেন, এর আগেও তো স্বীকার করতেন যে তোলা হচ্ছে কেন, লোককে সমব্যথী প্রকল্পে 2000 টাকা দেওয়া হয়, সেখান থেকে 30% টাকা কে ঝেড়ে দেয়। এই কথাগুলো সবই রয়েছে টেলিভিশন চ্যানেলে, মাঝে মাঝে ফুটেজগুলো পাওয়া যায় বা এই কথাগুলো পাওয়া যায়। ফলে এখানে এগুলোই চলে। এগুলো দূর করার জন্য দুটো জিনিস দরকার, প্রশাসনিক ব্যবস্থা আর রাজনৈতিক ব্যবস্থা। সেটাই শাসক দলও নেয় না। আর এই শাসক দল যে সরকার প্রশাসনটা চালায়, তুমি কি করে আশা করো যে এগুলো নেবে? কিচ্ছু হবে না। এখানে জনপ্রশাসন ব্যাপারটাকেই কিভাবে ঘুরিয়ে দেওয়া যায়, পশ্চিমবাংলা তার একটা বড় উদাহরণ। ভারত যে হিন্দু রাষ্ট্র নয় তা প্রমাণিত লোকসভা ভোটের ফলে। বিজেপিকে তো অমর্ত্য সেনের, কি বলবেন? ভারত হিন্দু রাষ্ট্র নয়, ভারতবর্ষ একটি সেকুলার স্টেট, এটা তো সংবিধানে বলা আছে। উনি আবার নতুন কথা কি বললেন? ভারতবর্ষ সেকুলার স্টেট। আবার এটাও প্রতীক, ভারতে 80% মানুষ হিন্দু, ভারতের প্রধান ধর্ম হিন্দু। ভারতবর্ষে হিন্দুদের একটা বড় আবাস ভূমি হচ্ছে ভারতবর্ষ, এটা ওনার বোঝা উচিত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে তাহলে 2014 ভোটে প্রমাণ হয়েছিল ভারতবর্ষ হিন্দুদের দেশে, একই লোকগুলো তো ভোট দিয়েছিল। 2019-এ তারাও ভোট দিয়েছিল, বিজেপি অনেক বেশি আসন পেয়েছিল, তার মানে তখন কি প্রমাণ হয়ে গেছিল ভারত হিন্দুদের দেশ? এখন প্রমাণ হলো না। আর মুশকিল হচ্ছে যে উনি তো মাঝে মাঝে কোত্থেকে উদয় হন ভগবান জানে। উনি নিজেকে, অনেকেই দাবি করে, উনি নিজে অবশ্য বলেননি কখনো, অনেকেই দাবি করে উনি অর্থনীতিতে নোবেল পেয়েছেন। মোটেই উনি অর্থনীতিতে নোবেল পাননি, কারণ অর্থনীতিতে নোবেল বলে কিছু হয় না। ওটা একটা নোবেল স্মৃতি পুরস্কার একটা ব্যাংক দেয়। যাই হোক, সে পেয়েছেন নোবেলের ইয়েতে ওটা উল্লেখ করা থাকে, সেগুলো নিয়ে কিছু বলবো না। কিন্তু ওনাকে জানতে হবে, কারণ উনি না নিজে মাঝে মাঝে পাল্টি মারতে খুব অভ্যস্ত। একসময় যখন তৃণমূল সিপিএম এর জমি নীতির বিরুদ্ধে তৃণমূল লড়াই করেছে, তখন উনি সিপিএম এর পক্ষেই ছিলেন। তিনি বলতেন ইয়ে কি হাওয়ায় হয়, শিল্প কি আকাশে হয়, এগুলো তিনি বলতেন। পরবর্তীকালে যে সিপিএম চলে গেল, তৃণমূল এলো, তৃণমূলের উনি বন্ধু হয়ে গেলেন এবং তৃণমূলের পক্ষে তিনি বিজেপির বিরুদ্ধে কথা বলা শুরু করলেন। আমি শুধু এটা মনে করিয়ে দিই, উনি যখন ওই তথাকথিত নোবেলটি পেয়েছিলেন, ওনাকে ভারতরত্ন দিয়েছিল কিন্তু বিজেপি সরকার, বাজপেয়ী সরকার। ওনার মনে রাখার দরকার, উনি সেটা তো গ্রহণ করেছিলেন, ভালো কথা। উনি ভারতে মুখ উজ্জ্বল করেছিলেন, তাই আরে যতই ওটা নোবেল না হোক, ওটা একটা গুরুত্বপূর্ণ পুরস্কার উনি পেয়েছিলেন, তাকে মানে সম্মানও দিয়েছিল সরকার। মুশকিল হচ্ছে উনি নিজেকে একজন বিজেপি বিরোধী বলে মনে করেন, তা করেছেন। আমরা ওনার নীতি মানি না, ওনার ভাবনা চিন্তা আমরা গ্রহণ করি না। উনি কে? রবীন্দ্রনাথ না নেতাজি সুভাষচন্দ্র বসু না বিবেকানন্দ? ওনার কথা মানতে হবে। উনি ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছেন, আবার কেউ কেউ বলে উনি দার্শনিক, জানি না উনি কি। ঠিক আছে, উনি ওনার কথা বলেছেন, আমরা ওইটাকে প্রত্যাখ্যান করছি ওনার বক্তব্যটা। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হাইকোর্টে মানহানির মামলা রাজ্যপালের, এর আগে কোনোদিন শুনেছেন? না, আমি শুনিনি, এই প্রথম শুনলাম। এবং আমি জানি না এটা কোন দিকে, কোথাকার জল কোথায় গড়াবে, কিন্তু আমাদের মনে রাখা উচিত যে রাজ্যপালের, আমি এই মামলা নিয়ে কিছু বলবো না কারণ কোর্টের আওতায় রয়েছে বিষয়টা, কিন্তু আমি নিজে যেটা মনে করি, রাজ্যপালের পদটা হচ্ছে সাংবিধানিক প্রধানের পদ। ফলে কেউ যদি রাজ্যপালের নিন্দে করে, আমি এখানে রাজ্যপালের পক্ষে কোনো কথা বা বিপক্ষে কিচ্ছু বলছি না, রাজ্যপাল আমাকে ডেপুটও করেননি তার পক্ষে বিপক্ষে কথা বলার জন্য, কিন্তু এটা তো ঠিক যে রাজ্যপালের পদটা অত্যন্ত সম্মানের পদ। আমরা যখন রাজ্যপাল নিয়ে যখন কথা বলি, সমালোচনা সকলেরই করতে পারি, সেটা যেন নিয়মের মধ্যে থেকে কাজ করে। আমরা রাজ্যপালকে যে ধরনের কথা মাঝে মাঝেই শাসক দল বলে থাকে, এরা বোঝে না যে তাতে রাজ্যপালের পদের অসম্মান হয়। সুতরাং তার মনে হয়েছে তিনি অসম্মানিত হয়েছেন, তিনি কোর্টে গেছেন, লেট আস সি কোর্ট কি করে। আপনার কথা সূত্র ধরেই বলবো, মুখ্যমন্ত্রী স্বয়ং বলছেন রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে, আমার কাছে অভিযোগ করেছে ওরা। এই কথার জন্য কি মামলা টিকবে? আমি জানি না মামলা কি টিকবে না, আমি কি করে বলবো, সে তো যারা মামলা করছে তারা বোঝে। কিন্তু আমার বক্তব্য, রাজভবনের চারদিকে সিসিটিভি রয়েছে, রাজভবনে এত সিকিউরিটি রয়েছে, তো সেখানে মেয়েরা যাবে না কেন? কথাটা এসেছিল দুজন বিধায়কের নেওয়া নিয়ে, শপথ নেওয়া নিয়ে। আমার কথা, বিধায়কদের সঙ্গে তাদের তো এরাও যাবে, সিকিউরিটিরাও যাবে, বিধায়ক তো সিকিউরিটি পায়, তো কিসের এত ভয়? তাহলে রাজভবনে কেউ ঢুকবে না? কি আশ্চর্য কথা! রাজভবনটাও একটা সরকারি সম্পত্তি, যে কোনো মানুষ প্রয়োজনে রাজভবনে যেতে পারে। আরে ওনারা না জানো, অন্য কেউ তো যেতে পারে। সুতরাং এই ধরনের কথা তুললে
সমাজে একটা বড় বাজে ভুল বার্তা যায়, এটা মনে রাখা উচিত। এগুলো এখন কেউ যদি মনে না রাখে এই বয়সে, আমার তো আর কিছু করার নেই, মনে করানোর কোনো উপায় নেই, কিন্তু আবার আমি মনে করিয়ে দেব, রাজ্যপালের পদ একটা অত্যন্ত সম্মানীয় পদ। যখন আমরা আলোচনা করব যেন মনে রাখি এটা সাংবিধানিক প্রধানের পদ। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের মেয়ের অফিস দখল নিল মমতা বন্দ্যোপাধ্যায়েরই অন্য ভাই কার্তিক ব্যানার্জি, তার দলবল নিয়ে পুলিশকে সঙ্গে নিয়ে, কি বলবেন? পারিবারিক বিবাদে আমি কি বলবো, আমার তো কিছু বলার নেই। দেখতে হবে পারিবারিক বিবাদে সাধারণ মানুষের যেন ক্ষতি না হয়। এর আগে দেখেছি ওদের দলে রেখে প্রার্থী করা হয়েছে, তাকে করা হয়নি, এমন মারপিট লেগেছিল ওই পঞ্চায়েত নির্বাচন বা পুরসভা নির্বাচনে, সাধারণ মানুষের অপরিসীম দুর্গতি হয়েছিল। এবার ওই পারিবারিক গোলমাল যেন আবার মানুষের অশান্তি না হয়, পরিবারে নিজেদের মধ্যে মারামারি করুক, আমাদের কিচ্ছু যায় আসে না, আমার কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু সাধারণ মানুষের যেন অসুবিধা না হয় সেটা দেখার দরকার। সংসদে আমরা দেখছি সংসদ ভবনে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের চোখ কিতকিত, এবং সংসদ ভবনে একদম ঘুমোচ্ছেন মহুয়া মৈত্র থেকে সায়নী ঘোষ, কি বলবেন? না, ঘুমের ব্যাপারে নাকি বিতর্ক আছে, কেউ কেউ বলছে ওনারা ঘুমোচ্ছিলেন না ইত্যাদি, সুতরাং সেই আলোচনায় আমি যাচ্ছি না। আমি চুকিতকিতের কথায় শুধু একটা কথা মনে পড়ে গেল, যে কখনো কখনো বয়স হলে একটু ঠাট্টা ইয়ার্কি করে, আমরা দাদুদের দেখতাম না, দাদুরা আমাদের সঙ্গে ঠাট্টা করতো। এখন জানি না উনি দাদুতে পরিণত হয়েছেন হয়তো, সেই জন্য আজকাল সবাইকে নাতি ঠাউরাচ্ছেন, ওই জন্য ওই চুকিতকিত করেন, কখনো রাজ্যপাল কতখানি কান ঝাঁকান সেই সব দেখান, ওই ক্যারিকেচারগুলো করেন, হয়তো নির্মল হাস্যরস উপহার দেন। আমার সিরিয়াস এখানে এই ঠাট্টার বাইরে একটা কথা বলি, একসময় সংসদে যখন হীরেন মুখার্জি বক্তৃতা দিতেন, এই সংসদে যখন শ্যামাপ্রসাদ মুখার্জি বক্তৃতা দিতেন, এই সংসদে এমনকি ভূপেশ গুপ্তর মতো মানুষ বক্তৃতা দিতেন, তখন কিন্তু যারা বিরোধী তারা শুনত। এমনকি হীরেন মুখার্জির বক্তব্য শোনার সময়, সেই সময় কংগ্রেসের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তার দলের সদস্যদের বলতেন যে ভালো করে শোনো উনি কি বলছেন, অনেক কিছু শেখার আছে। আজকে সেই বাংলার একজন সংসদে চুকিতকিত করছেন, লোকে হাসছে এটা দেখে। কি বলবো, সত্যি মানে যাদের পাঠানো হচ্ছে, কাদের পাঠানো হয়, তারা গিয়ে কি করেন ঈশ্বর জানে। কিন্তু এই সময় হীরেন মুখার্জিদের কথা, শ্যামাপ্রসাদ মুখার্জিদের কথা, ভূপেশ গুপ্তদের কথা আমার ভীষণ মনে পড়ে। তারা তাদের যে প্রতিভা দিয়ে সংসদকে একসময় তো খুব সমৃদ্ধ করেছিলেন, আজকে সেই সংসদ কোথায় পৌঁছেছে, বাঙালিরা বা কোথায়, খুব দুঃখের। এই ডিজেনারেশন সত্যি সহ্য করা যায় না। দাদা, সুদীপা চট্টোপাধ্যায়, যে সুদীপা চট্টোপাধ্যায় কয়েকদিন ধরেই একদম আলোচনার কেন্দ্রবিন্দুতে, খুব সাধারণত সম্ভবত তিনি বাংলাদেশে গিয়ে গোমাংস রান্না করা নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এখন প্রশ্ন হচ্ছে, ক্রমাগত খুন এবং ধর্ষণের হুমকি আসছে এবং ছেলেকে স্কুলে পাঠাতে পারছেন না, আতঙ্কিত সুদীপা চ্যাটার্জি, কি বলবেন? না, এটা যারা দিয়েছে অত্যন্ত অন্যায় কাজ করেছে। তার ছেলেকে নিয়ে উল্টোপাল্টা কথা বলা দিয়েছে, তার মাকে ছেলেকে নিয়ে তুলে উল্টোপাল্টা গালিগালাজ করা। আরে উনি বাংলাদেশে গিয়ে কি রান্না করেছেন না করেছেন, কারোর যদি মনে হয় সেটা দেখবে না, ওনার ভবিষ্যতে কোনো প্রোগ্রাম দেখবে না, তার ইচ্ছে যদি না হয় দেখবে না, তাকে গালিগালাজ করার কি আছে? আসলে সমস্যা কি হয় জানো তো, আজকাল এই সোশ্যাল মিডিয়াতে না ওই ট্রোলিংটা খুব একটা চল হয়ে গেছে। আমি দেখতাম না, কিন্তু আমার এক বন্ধু একবার বলেছিল তোমাদের এই প্রোগ্রামগুলো, আমি সেভাবে কখনো আর ঘুরিয়ে দেখি না, একটু একটু দেখে নিই ঠিকঠাক আছে কিনা, যে বিতর্ক মন্তব্যগুলো দেখো তো কিরকম উল্টোপাল্টা গালিগালাজ করে। আমি দেখেছি তোমাদের এই এগুলো প্রচার হওয়ার পরেই না, সবকটার নয়, কিছু কিছু ক্ষেত্রে আমাদের নামে উল্টো পাল্টা গালিগালাজ করে, এবং দেখেছি সব ফেক থেকেই করে ওরা। কিছু লোক আছে এগুলো করে তারা পায় আর কি, আনন্দ পায়, ওরা বিকৃত রুচির লোক। তো কোনো মাকে তার সন্তানকে নিয়ে গালিগালাজ করাটা এই বিকৃতি। আমি পরিষ্কার বলবো যে দয়া করে এগুলো করবেন না। আর সুদীপা যদি ওখানে গোমাংস রান্না করে থাকে, আপনার কি যায় আসে? আপনার তো কিছু যায় আসেনি, সে তো আপনাকে আর খেতে অফার করেনি, আপনাদের এরকম করার দরকারটা কি? আর পশ্চিমবাংলায় প্রচুর সমস্যা আছে, সেগুলো নিয়ে আলোচনা করুন। সুদীপা ওখানে গিয়ে গরু মাংস রান্না করেছে নাকি পাঁঠার মাংস রান্না করেছে, আপনার তো ওটা জানার দরকার নেই, আর আপনাদের তো খাওয়াইনি। আর এই পশ্চিমবাংলায় তো আমরা দেখেছি যে গরু মাংস খেয়ে বিপ্লব করেছেন একজন কবি আর একজন আইনজীবী, করেছেন। ওগুলোকে গুরুত্ব দিলে বাড়বে, এদের গুরুত্ব না দেওয়াই ভালো। দয়া করে কোনো মহিলা সম্পর্কে, তার সন্তান সম্পর্কে এই ধরনের কথা বলবেন না, এগুলো ঠিক হচ্ছে না। আমি আবার বলছি, দয়া করে এগুলো করবেন না। আমার শেষ প্রশ্ন দাদা আপনাকে, আপনাদের দল থেকে বারবার দাবি করা হচ্ছে 2026-এর আগেই বিজেপি আসছে, কিভাবে? না দেখুন, পশ্চিমবাংলার যে অবস্থা, এই রাজ্যের শাসক দল সত্যি প্রায় শেষের মুখে পৌঁছে গেছে। এরা ক্ষমতায় আসছে বটে, কিন্তু এই মধ্যে এক ধরনের বৈধভাবে ক্ষমতায় আসছে না, এটা খুব ভালো জানে বলেই এরা একেবারে আতঙ্কিত।
সেই আতঙ্ক থেকেই এরা মানুষের উপর আরও অত্যাচার করছে, মারছে, ধরছে, প্রতিবাদ করলেই মানুষের উপর হামলা করছে। আর এদের বিরুদ্ধে যা মামলা, এরা যা দুর্নীতি করেছে, আমার ধারণা কোনো না কোনো সময় এদের তার মূল্য দিতেই হবে, এবং সেটা খুব দেরি হওয়ার কথা নয়। বারবার এরা কোর্টে বেঁচে বেরিয়ে আসছে, কিন্তু এই যে বলে না বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোর দিব পরাণ, ঘুঘু কতবার আর ধান খেতে পারবে? তাই আমি মনে করি যে এই জেতাগুলোর মধ্যে প্রচুর ভেজাল জল আছে, সেই জলের কথা এরা খুব ভালো জানে বলেই এরা এই কাণ্ড কারখানা করছে। আগামী 16ই জুলাই নিয়োগ দুর্নীতি মামলার যে শুনানি, সেই শুনানি হবার কথা, কি বলবেন? যারা অপরাধ করেছে সাজা পাক, যারা চুরি করে চাকরি পেয়েছে আইডেন্টিফাই করে তাড়ান ওদের, আর যারা যোগ্য তারা যেন চাকরিটা। এই সরকার কি বিপাকের মুখে পড়তে চলেছে? সরকার সবসময় বিপাকের মধ্যেই রয়েছে, ও কোনো ঠিকঠাক নেই, কোনো ক্রমে বেঁচে থাকে। এরা ওই আজকে একটা ইঞ্জেকশন নিয়ে বেঁচে গেলাম, আবার কালকে আবার শরীর খারাপ, আবার একটা ইঞ্জেকশন দাও, এভাবেই বেঁচে আছে। কদিন বেঁচে থাকে দেখা যায়, খুব বেশি দিন এভাবে বেঁচে থাকা যায় না, এরাও বাঁচবে না।